বৃষ্টি সরকার সকালবেলায় আগেই জয়েন করছে, এখনো জয়েন করতে পারেনি। জয়েনিং চলতেছে। তোমরা সবাই মেসেজ বক্সে রোল লিখো, রেজিস্ট্রেশন নাম্বার লিখো, শেষের 3 ডিজিট লিখলে হবে। প্রথমে 2টা আর শেষে 3টা, 15-16 অথবা 15-16 ডট দিয়ে বাকিগুলো। আজকে আমরা হাইড্রোজেন পরমাণু, গত ক্লাসে এই হাইড্রোজেন পরমাণুর সমীকরণ কেমন হবে সেটা আমরা দেখছিলাম, সেই ক্লাসটা দিছিলাম তোমাদেরকে। এবং তোমরা জানো যে এটা এরকম ছিল চেহারা, যে দুইটা কণা ছিল। 2টা কণা, আমরা 2টা পজিশন চিন্তা করছিলাম হাইড্রোজেন পরমাণুর জন্য। তো 2টা পজিশনকে আমরা পরবর্তীতে দেখছি যে এটা পটেনশিয়ালটা হলো তোমার স্ফেরিক্যাল পটেনশিয়াল, আমরা গোলকীয় প্রতিসম স্থিতি শক্তি পাইছিলাম, বিভব পাইছিলাম। এবং তার জন্য আমরা সমীকরণটাকে আর এর মধ্যে নিয়ে গেছি, আর একটা ব্যাসার্ধ মানে ডিস্টেন্সটাকে আর দিয়ে প্রকাশ করছি। এবং নিউক্লিয়াসটাকে অত্যন্ত ভারী বিবেচনা করে বর্ন ওপেনহেইমার তত্ত্ব ব্যবহার করে আমরা এর জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন কে একটা রূপ দিয়েছিলাম। সেই রূপটা আমরা এটা পাইছিলাম যে এরকম একটা রূপ দাঁড়ায়। তো এটা আমরা দেখছিলাম গত ক্লাসে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং এর প্রেক্ষিতে কিছু প্রশ্ন তোমাদের দেয়া হয়েছিল গুগল ক্লাসরুমে। আশা করি তোমরা এগুলো পাইছো। তো আমরা এই সলিউশনটা, যে সমীকরণটা আমরা পাইছিলাম সেই সমীকরণটা যেরকম, তো এই সমীকরণটার সলিউশন কেমনে করা হবে এটা একটু তোমাদের শিখতে হবে, কারণ যে এরকম সমস্যা আমাদের সামনে আরো আছে। আমরা বিভিন্ন জায়গায় এগুলি ব্যবহার করব, এই আর এই তোমাদের শিখতে হবে সব। এবং গোটা কেমিস্ট্রিটাই, এই ফিজিক্যাল কেমিস্ট্রিটা এই বিষয়ের উপরেই। তোমরা এই পর্যন্ত ক্লাসে জয়েন করছো কতজন? 10 জন, আমি বাদে 9 জন। বাকিরা কোথায় গেল? সিরাজ এই ক্লাসে ছিল 17 জন। আমার কথা শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সিরাজ স্যার এই ক্লাসে 17 জন উপস্থিত ছিল তোমরা, আর এখানে দেখতেছি মাত্র 10 জন, 9 জন উপস্থিত। স্যার চলে আসবে মনে হয় স্যার। চলে স্যার জয়েন করতেছে স্যার একে একে। ওই আমার কাছে কেউ ওয়েটিং রুমে নাই, বা আমি তো কারো এডমিটের নোটিশ পাচ্ছি না। যাই হোক, আমরা এখন টেকনিকটা শিখবো আজকে। শুরু এই সলিউশন কেমনে করতে হয়। তা প্রথমে আমরা যে ইকুয়েশনটা পাইছি, ইকুয়েশনটা তোমাদের খাতায় লেখা আছে, আশা করি তোমরা না এটা লিখে নিতে পারো। এই ইকুয়েশনটা, তো এখানে কয়টা রাশি আছে এই ইকুয়েশনের মধ্যে বলতো? 24 নম্বর ইকুয়েশনে কতটা রাশি আছে? হাউ মেনি টার্মস? 5টা। হ্যাঁ স্যার। এখানে যোগ চিহ্ন কয়টা আছে? যোগ চিহ্ন 3টা আছে। তো 3টা যোগ চিহ্ন 4টা রাশিকে সংযুক্ত করছে, 5টা কোথায় পেলে? 4টা রাশি স্যার। 4টা স্যার। আচ্ছা, এদের ওই ফাংশনটা কি? ফাংশনটা কি? ফাংশনটা হলো সাই পি, মানে পোলার কোঅর্ডিনেটে তরঙ্গ ফাংশন। এখানে চলক কয়টা? চলক কয়টা?
প্রশ্ন হলো চলক কতটি? স্যার 3টি। কি কি? আর, থিটা, ফাই। হ্যাঁ, 3টা চলক। চলক হলো আর, থিটা আর হলো ফাই, ছোট হাতের। তাহলে এই সাইটা 3টা চলকের উপর নির্ভর করছে, আর থিটা ফাই এর উপরে। আর বাকি যে টার্ম গুলো আছে, ফাই বলো, এম বলো, এইচ বলো, ই বলো, এপসাইলন বলো, জেড বলো, এগুলি সব হলো ধ্রুবক। আর এগুলি সব বাকিগুলো হলো আর থিটা ফাই। আর ফাংশন কয়টা? ফাংশন একটা। তো এই একটা ফাংশনকে আমরা ভেরিয়েবল সেপারেশন করব, ফাংশনটাকে বিভিন্ন চলকের উপর নির্ভরশীল করে নিয়ে আলাদা করব, এটাই আমাদের কাজ। তো আমরা দেখি এখানে আর এর ফাংশনটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। এখানে বিভিন্ন পদ্ধতি আছে, থিটা ফাংশনকে টি দিয়ে, আর ফাই এর ফাংশনটাকে এফ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে প্রকাশ করছে। মনে করো যে আমি এখানে সবগুলো লিখে দিছি, তোমরা দেখো কোনো কোনো বইয়ে তোমরা এরকম আর টি এফ পাবে, কোনো কোনো বইয়ে এফ আর এফ থিটা এফ ফাই পাবে, কোনো কোনো বইয়ে আর আর থিটা থিটা ফাই ফাই পাবে, কোনো কোনো বইয়ে আর আর থিটা এইভাবে কার্সিভ থিটা পাবে, এইভাবে কার্সিভ ফাই পাবে। আমি সাধারণত আগে এটা ব্যবহার করতাম, এই শেষেরটা। হ্যাঁ, আমি আমার নিজস্ব টেকনিক ছিল, আমি ছাত্র অবস্থাতে এটা ইউজ করছি। তা এখন তোমাদের জন্য এটা নিয়ে আসা হয়েছে আরটিএফ। তোমরা আরটিএফ ইউজ করে কাজ করতে পারো, তোমাদের অনেক বই আরটিএফ দেওয়া আছে। তো এটা কোনো সমস্যা না, কিন্তু আগে ঘোষণা দিতে হবে তোমাদেরকে যে কোনটা কি। ঘোষণা না দিয়ে কাজ করলে আমরা বুঝতে পারবো না যে কি করতেছো তুমি। তো এটা একটা টেকনিকটা এটা মনে রাখতে হবে। তো আমরা এই 24 নম্বর ইকুয়েশনকে এখন, যেহেতু 24 নম্বর ইকুয়েশনের প্রথম পদটা দেখো, সবচেয়ে বামে যে পদটা আছে, এইটার মধ্যে কি কি আছে বলতো? ফাংশন কি? ফাংশন হলো সাই পি, চলক কি? আর। আর দ্বিতীয় পদে ফাংশনটা কি? সাই পি, চলক দুইটা, আর আছে থিটা আছে। তৃতীয় পদে ফাংশন হলো সাই পি, চলক তিনটা, আর আছে থিটা আছে, আবার ফাইও আছে। আর চতুর্থ পদে ফাংশন সাই পি আমাদের, আর এখানে ভেরিয়েবল হলো আর, মানে চলক হলো আর। তো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে এখন এই যে ফাংশনটাকে ভেরিয়েবলের উপরে নির্ভর করে করাইতে হবে। আমরা সেই লাইনে আগে যাই কিভাবে করব। এর আগে কিন্তু এরকম কাজ আমরা একটা করছি। কোথায় করছি মনে আছে? এরকম একটা সমস্যার সমাধান আমরা অলরেডি করে আসছি এক জায়গায়। কোথায় বলো দেখি? মনে আছে কারো? 3D বক্সের সলিউশন করার সময় করছি, আর শ্রোডিঞ্জার ইকুয়েশন তৈরি করার সময় করছি। শ্রোডিঞ্জার ইকুয়েশনে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন তৈরির সময় আমরা টাইম নির্ভর এবং স্থান নির্ভর দুইটা পৃথকীকরণ করছিলাম। আর 3D বক্সের যখন আমরা ওয়ান ডাইমেনশন বক্সের অনুরূপ পদ্ধতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা 3D বক্সকে সলিউশন করছিলাম। সিমিলার ওয়েতে আমরা এখানেও করব। তা সেই কাজগুলো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখন, এই ফাংশনটাকে, যে সমীকরণ 24 নম্বর সমীকরণকে আমি এখানে ট্রান্সফার করে ফেললাম, আরটিএফ এ ট্রান্সফার করলাম। তো এখানে আমরা কতটা রাশি আছে, কি কি ফাংশন আছে, এগুলি অনুমান করাটা একটু মুশকিল, কারণ প্রত্যেকটা পদেই দেখা যাচ্ছে যে অন্যান্য বিভিন্ন চলক রয়ে গেছে। তো আমরা এখন কি করব, এই যে আর এর যে ফাংশনটা, আর এর ফাংশনটাকে ডিফারেন্সিয়েশনের মধ্যে রেখে দিলে টিএফ, যেহেতু এটা আর এর ফাংশন না, এটা বাইরে চলে যাবে। এই যে 25 নম্বর সমীকরণে দেখো, হ্যাঁ, টিএফটা বাইরে চলে গেছে। আবার পরের যেটা, যেহেতু এটা তোমার ডিফারেন্সিয়েশন হয়েছে থিটার সাপেক্ষে, তাহলে এখানে থাকবে কে? টি থাকবে, আর এফ বাইরে চলে যাবে। আর পরেরটা যেহেতু ফাই এর সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন, এই জন্য এখানে এফ থাকবে ডিফারেন্সিয়েশনের ভিতরে, আর আর টিটা বাইরে চলে যাবে। আর এখানে যেহেতু আমাদের ওই আর থিটা ফাই কোনো ডিফারেন্সিয়েশন নাই, এই জন্য এটা ইনট্যাক্ট রয়ে গেছে। তাহলে এখন কি করব? এখন কাজ হলো 25 নম্বর ইকুয়েশন থেকে আমরা সরে যাব, এই সাই পি দিয়ে প্রতিটা
সমীকরণকে সাই পি নিয়ে আসবো। তাহলে এই যে আরটিএফ সমান যে সাই পি লিখছিলাম, তো সাই পি এর জায়গায় তাহলে আরটিএফ টাকে আমরা সাই পি বাই আর লিখতে পারি না? দেখো 25 নম্বরে যে টিএফ আছে, এই টিএফ টাকে সাই পি বা আর লিখলাম। এখানে আরএফ আছে, আরএফ টাকে সাই পি বাই টি লিখলাম। এখানে আরটি আছে, আরটি টাকে সাই পি বাই এফ লিখলাম। লেখা যায় তো? 26 নম্বর সমীকরণটা লেখা যায় না এখান থেকে, 25 থেকে? তাহলে 26 নম্বরটা তোমরা লিখে নাও অথবা ছবি তুলে নাও, এটা তো আমি একটু পরে তোমাদের গ্রুপও দিয়ে দিব ক্লাসরুমে। তাহলে 24 থেকে 26-এ ট্রান্সফার কিভাবে হলো সেটা একটু দেখে তোমরা তুলে নিতে পারো, হ্যাঁ, নিলে সুবিধা হবে। তো এখানে এগুলো ওই একই বিষয়, চলক এবং ফাংশনটাকে বের করাটা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের সমীকরণগুলোতে। তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে সাই পি দিয়ে ভাগ করে দিলাম। হ্যাঁ, সাই পি দিয়ে ভাগ করলে তাহলে সাই পি এই উপরের থেকে সাই পি সব চলে যাবে। চলে যে রাশিটা 27 নম্বর যে সমীকরণটা আসলো, এই সমীকরণটা দেখো, এখানে বাম এটা আর থেকে গেল, আর এর সাথে আর থেকে গেল, হ্যাঁ, তারপরে তোমার টি এর সাথে টি থেকে গেল 2 নম্বর পদে, তারপরে তোমার 3 নম্বর পদে ফাই এর সাথে ফাই থেকে গেল। মানে খুব একটা মজার বিষয় চলে আসছে যে এখানে আর এর সাথে আর আছে, টি এর সাথে টি আছে, ফাই এর সাথে ফাই আছে, আর এখানে কোনো কিছুই নেই। 27 নম্বর শেষের পদটাতে কোনো ফাংশন নেই। তো এই বিষয়টা এইভাবে সমীকরণটাকে তোমাদের ট্রান্সফার করতে হবে 27 নম্বর পর্যন্ত। পারবে না 24 থেকে 27 করতে? তাহলে কাজটা কি দাঁড়াইলো? কাজটা দাঁড়াইলো যে আমাদের যে মানে আর এর সাথে আর রাখা, টি এর সাথে টি রাখা, ফাই এর সাথে ফাই রাখা, এটা প্রথম ফাংশনটাকে আমরা ট্রান্সফার করে নিলাম। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই যে সবচেয়ে বাঁয়ের পদটা দেখো, আর এবং চলক, আর চলক এবং আর ফাংশন আছে। দ্বিতীয় রাশিটাতে দেখো, দ্বিতীয় রাশিটাতে আমাদের আছে হলো আর চলক আছে, থিটা চলক আছে, টি ফাংশন আছে। দেখো এই যে দ্বিতীয় রাশিটাতে। আর তৃতীয় রাশি যেটা তৈরি হয়েছে, এখানে আর চলক, থিটা চলক, ফাই চলক, তিনটা চলকই আছে, আর এই ফাংশন আছে। তার মানে এটা একটা একটা সমস্যা আর কি। আর চতুর্থ রাশিটাতে শুধু আর চলক আছে, কোনো ফাংশন টাংশন নাই, ফাংশন বিহীন। তাহলে এটা এই সমস্যা, এইটাকে এখন আমাদের ট্রান্সফার করতে হবে। আমরা দেখি পরে কিভাবে ট্রান্সফার করলাম। এখন এই সমীকরণটাকে আর এর উপরে নির্ভর করলাম যে আমরা একটু মজার জিনিস পাইছি এখানে, সেটা হলো যে এই 27 নম্বরে একটু দেখো, 27 নম্বরে আমাদের হাতে এই যে রাশিটা শেষে যেটা, এই যে চারটাই আছে, হ্যাঁ, তো এটাকে একটু কারসাজি করে এই এই আর স্কয়ার সাইন স্কয়ার থিটা দিয়ে পুরোটাকে গুণ করে দেওয়া হলো। সম্পূর্ণটাকে গুণ করলে এখান থেকে এটা আর স্কয়ার সাইন স্কয়ার থিটা মুক্ত পদ হিসেবে দাঁড়াবে। এটা এই জায়গাটা একটু বুঝো সবাই। এটা যেহেতু আমি এক ধাপে চলে গেছি, এই জন্য এই জায়গাটা একটু সমস্যা মনে হতে পারে তোমাদের কাছে। তাহলে আমরা এইখানে কি করলাম, আর স্কয়ার সাইন স্কয়ার দিয়ে গুণ করে দিয়েছি যেহেতু, তাহলে বাম দিকের সবচেয়ে রাশিটাতে আর স্কয়ার নিচে ছিল, এটা চলে গেছে। আর এই যে এই যে মাঝখানে যে 3 নম্বর রাশি যেটা ছিল, সেটাকে আমি ডান দিকে মাইনাস চিহ্ন দিয়ে নিয়ে গেছি। মানে এটা গুণ করে একবারে মাইনাস চিহ্ন দিয়ে, যেহেতু এটা আর স্কয়ার আর আর মুক্ত এবং থিটা মুক্ত একটা পদ হয়েছে এই তৃতীয় রাশিটা, তাই না? আর মুক্ত এবং থিটা মুক্ত, সেজন্য এটাকে যেহেতু বাকিগুলোতে আর থিটা সবই আছে, এই জন্য বাকিটাতে আমি আর হাত দিইনি। আর সবচেয়ে ডান এই মাঝখানে পদটা আর মুক্ত থিটা মুক্ত হয়ে গেল, এই জন্য এটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে এখন লক্ষ্য করো যে আমাদের এখন কোন তত্ত্বটা প্রয়োগ করব বলতো 28 নম্বরের জন্য? 28 নম্বর ইকুয়েশনের জন্য এখন কি প্রয়োগ করা যাবে? এর আগে আলোচনা করছিলাম, যেহেতু বাম দিকের রাশিটা তোমার আর এবং থিটা দুইটাই আছে চলক, হ্যাঁ, সবগুলো রাশিতে দেখো আর থিটা দুইটাই আছে। আর ডান দিকের রাশিটা তোমার শুধুমাত্র ফাই নির্ভর,
আর এটা হলো আর নির্ভর এবং থিটা নির্ভর। তাহলে এইটা হলো বাম দিকেরটা হলো আর এবং থিটার ফাংশন, ডান দিকেরটাতে শুধু ফাই এর ফাংশন। তা সুতরাং এরা একটা ধ্রুবকের সমান হবে। এর আগে বলছিলাম না এরকম একটা বিষয়, যে একটা সমীকরণে যখন তোমার একাধিক একটা সমীকরণে যখন একাধিক রাশির সমান ভিন্ন ভিন্ন চলকের রাশিগুলো পরস্পর সমান হলে তারা একটা ধ্রুবক হয়। এটা একটা আমাদের তত্ত্ব, এটা মাথায় রাখতে হবে সব সময়। তাহলে আমরা এই ধ্রুবকটাকে এম এ স্কয়ার হিসাবে লিখলাম, এবং যেহেতু এটা যেহেতু স্বাধীন একটা চলক হয়ে গেছে, এই জন্য চলকটা যেহেতু একটা মাত্র চলকের উপর নির্ভর করছে ফাংশনটা, সেই জন্য আমরা ডেল্টাটাকে ডি দ্বারা আমরা রিপ্লেস করে দিলাম। এই জায়গায় বুঝতে কারো সমস্যা হলো? তাহলে ডেল্টাটা রিপ্লেস হলো ডি দিয়ে, আমরা ফুল ডিফারেন্সিয়েশন পেয়ে যাচ্ছি, যেহেতু এটা একটা মাত্র চলকের উপরে নির্ভর করছে। তাহলে আমরা এখন এইটা এই একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণটা হলো ফাই ডিপেন্ডেন্ট সমীকরণ, ফাই নির্ভর সমীকরণ, ফাই চলক নির্ভর সমীকরণ। খুব সহজ একটা কাজ করে ফেললাম আমরা, একটা চলকটা একটা ফাংশনকে একবারে আলাদা করে ফেললাম। এখন বাকি থাকলো দুইটা ফাংশন, এই দুই বাম দিকের রাশিটাও তাহলে এম স্কয়ারের সমান হলো, ওই দুটো লিখলাম। হ্যাঁ, এম স্কয়ারের সমান করে। তো এখন এটা এসে দাঁড়াইলো এটা এম স্কয়ারের সমান। এখন উভয় পক্ষকে সাইন স্কয়ার থিটা, যেহেতু এই রাশিটা দেখো, এই রাশিটা তোমার সাইন স্কয়ার আছে, একটা ভিন্ন একটা জিনিস, থিটা আছে, হ্যাঁ, আর বাকি সব আর এর উপর নির্ভর করছে। আর এখানে থিটা আছে, এখানে কিন্তু আর নাই, এই দ্বিতীয় পদটাতে আবার আর নাই। হ্যাঁ, দ্বিতীয় পদটাতে আমাদের আর মুক্ত, এটাতে আর নেই। আর এখানে আর থিটা দুইটাই আছে, আরও আছে থিটাও আছে। তাহলে একটা কাজ করে নেই, সাইন স্কয়ার থিটা দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে এটা তোমার শুধু আর এর ফাংশন হিসেবে থেকে যাচ্ছে, এটা তোমার থিটা ফাংশন হিসেবে থেকে যাচ্ছে, এইটা তৃতীয় রাশিটা আর এর ফাংশন হিসেবে থেকে যাচ্ছে, এটা থিটা ফাংশন হিসেবে থেকে যাচ্ছে। তাহলে এখন এইভাবে আমরা ভাগ করে এটাকে পৃথক দুইটা চলকে আমরা নিয়ে আসতে পারতেছি খুব সহজে। এই কাজটাই আমাদের করতে হবে। আমরা ওই ফাই মুক্ত একটা সমীকরণ পেয়েছি, যেখানে ফাই নাই, থিটা এবং আর আছে। তাহলে এই জায়গায় থিটা এবং আর এর যে কাজ, আমরা সেই থিটা নির্ভর এবং আর নির্ভর পদগুলোকে আলাদা করে ফেলবো, এবং সেই কাজটা করলাম। এই সমীকরণটাকে আমি ফাই মুক্ত যে সমীকরণটা আমার 31 নম্বর সমীকরণ যেটা ছিল, সেটাকে আমি বাম দিকেরটা হলো আর এর ফাংশন হিসাবে লিখে ফেলতে পারলাম। আর এর সম্পূর্ণ আর নির্ভর, আর চলক নির্ভর, এবং এই ডান দিকের অংশটা আমি সম্পূর্ণ থিটা নির্ভর পদে ট্রান্সফার করে ফেললাম। তা দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন চলকের রাশি, হ্যাঁ, তা ভিন্ন চলকের রাশি পরস্পর সমান হলে আমাদের যে আগের তত্ত্ব, যে ভিন্ন চলকের রাশি পরস্পর সমান হলে তারা একটা ধ্রুবক হবে। তাহলে আমরা এখন এই দুইটাকে একটা ধ্রুবক হিসাবে বিবেচনা করতে পারি, এবং ট্র্যাডিশনালি এই ধ্রুবকটাকে আমরা বিটা হিসাবে চিহ্নিত করে থাকি। তাহলে এটা আর এর সমীকরণটাকেও তোমাদের আমরা বিটা হিসাবে চিহ্নিত করে ফেললাম। হ্যাঁ, আবার এটাকেও বিটা ধরে নিলাম, আবার থিটাটাকেও বিটা হিসাবে ধরে নিতে পারতেছি, এটা ধ্রুবকের সমান। যেহেতু তারা এখন ভিন্ন ভিন্ন চলক নির্ভর, মানে স্বাধীন চলক নির্ভর হয়ে গেছে, তাহলে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশনটাকে ডি দিয়ে প্রকাশ করতে পারি, ডেল্টাটাকে এই ডি দিয়ে প্রকাশ করে আমরা দুইটা সমীকরণ পাইলাম, একটা হলো থিটা নির্ভর সমীকরণ, আর একটা হলো আর নির্ভর সমীকরণ। এই তিনটা সমীকরণ ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল। তাহলে আমাদের হাতে তিনটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। এই তিনটা সমীকরণ হলো, একটা হলো থিটা নির্ভর, একটা হলো ফাই নির্ভর, একটা আর নির্ভর, একটা থিটা নির্ভর। এই যে তিনটা সমীকরণ, এইটাই তোমাদের কাজ। এটা প্রশ্ন আকারে পরীক্ষায় আসে এবং ভালো একটা নাম্বার থাকে, 5-6 নাম্বার থাকে। এই তিনটা সমীকরণ পৃথক করে বের নিয়ে আসা। পারবে না এই কাজ পরীক্ষায় করতে তোমরা? স্যার, এই যে রাশিগুলোকে ভাগ করা হচ্ছে,
সাইন স্কয়ার থিটা দ্বারা থিটা নির্ভর যেটা দূর করার জন্য এগুলো যদি আপনি সাইড নোট হিসেবে পাশে লিখে দিতেন তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হতো স্যার। এটা তো আবার লেখা পিডিএফ আকারে লেখা দিবেন আছে তো, এটা লিখে দিছি তো, এই দুই এক জায়গায় লেখা হয়নি হয়তো, বাকি সব লেখা হয়েছে। হ্যাঁ এই স্যার যে সেটাই বলতেছি। হ্যাঁ, এই যে কি করা হয়েছে, এটা সাইপি দিয়ে ভাগ করা হয়েছে। তারপরে তোমার এটা এক লাইন বেশি লেখা লাগতো এই আর কি। এত লিখলে আবার ছাত্ররা বিরক্ত হয়, স্যার এত লেখা, এত এত কিছু কি লেখা লাগবে। আসলে না লিখলে তো তুমি কাজ করতে পারতেছো না, এটা একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা, পরবর্তীতে সমস্যা হয় স্যার। এটা তোমাদের জন্য খুঁজে বের করার ব্যবস্থা এখন তো বুঝে গেল যে কি করতে হবে। ক্লাস না করলে দেখলে বুঝতে না, এই প্রশ্নগুলো মাথায় আসতো না তোমাদের। হ্যাঁ, খুঁজে খুঁজে নিয়ে কাজ করতে হইতো। এখন তো ক্লাস করে তাও বুঝতে পারলো যে এইটা হলো কাজ, আমার এই তিনটা সমীকরণ পৃথক করে নিয়ে আসাটাই হলো মূল কাজ। হ্যাঁ, এই কাজটাই তো তোমাদের করতে হলো। এটাই তো শেখা, এটাই তো ক্লাস। ক্লাস না করলে কি এগুলি বোঝা যেত? তা তিনটা সমীকরণ তো আমরা পেয়ে গেলাম, তিনটা চলক নির্ভর সমীকরণ, তিনটার উপরে কোনো সমস্যা নাই আমাদের হাতে। হ্যাঁ, এই তিনটা সমীকরণ যে পৃথক করতে হবে এটাই তোমার কাজ। এখন দেখো এই তিনটা সমীকরণে দেখো হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন শক্তি নিয়ে যা আর নির্ভর সমীকরণটা সমাধান করা দরকার। কারণটা কি? কারণটা হলো শক্তিটা আর এর সাথে সম্পর্কযুক্ত হয়ে আছে। দেখো এই শক্তি যে রাশিটা আছে না আর নির্ভর সমীকরণে, এটার সাথে দেখো এই ইটা যোগ হয়েছে তোমার আর যুক্ত পদের সাথে, আবার বিয়োগ হয়েছে তোমার আর যুক্ত পদের সাথে। তার মানে শক্তিটার সাথে আর এর সম্পর্ক আছে, আর কারো সম্পর্ক আমি এখানে পাচ্ছি না। ও আছে, আরেকটা আছে, বিটার সম্পর্ক আছে, শক্তির সাথে বিটার সম্পর্ক আছে, শক্তির সাথে আর এর সম্পর্ক আছে। তো এই সমীকরণ যেটা আর নির্ভর সমীকরণ, ওটা আমার সমাধান করা দরকার। তাহলে আর ফাংশনের সমীকরণ সমাধানের জন্য বিটা জানা দরকার। বিটা না জানলে তো তুমি আর সমীকরণ সমাধান করতে পারবে না। আবার বিটার মান জানার জন্য থিটা চলক নির্ভর টি সমীকরণ সমাধান করা দরকার। আর টি সমীকরণ সমাধানের জন্য আবার এম জানা দরকার। দেখো এখানে টি এর সাথে এম আছে, এই যে দেখো এই টি এর সাথে এম আছে 38 নম্বর সমীকরণটা দেখো। তাহলে এম কোথা থেকে পাবো? এম পাবো আমি 30 নম্বর যে এফ ফাংশন থেকে। তার মানে এফ সমীকরণ সমাধান না করা পর্যন্ত তুমি বিটা সমীকরণ থিটা সমীকরণে হাত দিতে পারবে না। থিটা সমীকরণ সমাধান না করে তুমি আর সমীকরণে হাত দিতে পারবে না। তার মানে তোমাকে ছোট্ট একটা সমীকরণ, যেটা এই যে এই এফ ফাংশনের যে সমীকরণটা আমরা প্রথমে পৃথক করছিলাম, ওইটা সমাধান করাটা খুব সহজ। এটা সমাধান করার পরে তোমার থিটা সমীকরণ সমাধানে হাত দিতে হবে। থিটা সমীকরণ সমাধান করার পরে বিটা মান জেনে তোমার আর সমীকরণ সমাধানে হাত দিতে হবে। তার মানে আলটিমেটলি তোমাকে একেবারে ছোট মানে ফাই সমীকরণ দিয়ে তোমাকে কাজ শুরু করতে হবে। নাহলে তুমি আন্দাজে কেউ যদি বলে যে আর সমীকরণ সমাধান করো, তাহলে বলবো যে লোকটা পাগল। কারণ আর সমীকরণ সমাধান করতে গেলে তোমাকে ফাই থিটা সব সমাধান করে আসতে হবে। তো এই হচ্ছে তোমাদের কাজ। তাহলে আমরা যে কাজগুলো দেখলাম সেই কাজগুলো এইভাবে। তাহলে শক্তি সংশ্লিষ্ট সমীকরণ কোনটা? শক্তি সংশ্লিষ্ট সমীকরণ হচ্ছে তোমার আর সমীকরণ। ব্যাসার্ধ নির্ভর সমীকরণ লেখো, এর পদগুলি ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন হতে হয়। জেনিথ কোণ বা অক্ষীয় কোণ নির্ভর সমীকরণ লিখো, এই পদগুলি ব্যাখ্যা করো। তারপরে তোমার এজুমুথ কোণ বা বিষুবীয় কোণ সমীকরণ বা ফাই সমীকরণ লিখো, পদগুলি ব্যাখ্যা করো। চলক পৃথকীকরণের ভিত্তি কি? চলক পৃথকীকরণের ভিত্তি হচ্ছে ভিন্ন চলকের রাশি বা ভিন্ন চলক নির্ভর রাশি সমূহ পরস্পর সমান হলে তা ধ্রুবক হবে, এটাই হচ্ছে ভিত্তি। কোন সমীকরণ সমাধান করলে শক্তি নির্ণয় করা যাবে? আর সমীকরণ সমাধান করলে শক্তি নির্ণয় করা যাবে। বোঝা গেছে? তাহলে আমরা এখন এই আমাদের হাতে সময় আছে যেহেতু, আমরা এই ফাই সমীকরণে হাত দিই, দেখি পারি কিনা। কি ফাই সমীকরণ? তাহলে আমরা চলক পৃথকীকরণ করে আমি একটু আগেই যে আলোচনাটা করছি যে ফাই সমীকরণটা আমরা পাইছি, এখন ফাই সমীকরণ সমাধানের দিকে যাই। তোমাদের বইয়ে এটা করে দেওয়া আছে, অনেক সব বই করে দেওয়া আছে।
তাহলে বিষুবীয় চলক ফাই, যে বিষুবীয় যে কোণটা আমাদের হাতে আছে, বিষুবীয় কোণ কোনটা, যে হাইড্রোজেন পরমাণুতে গেলে আমরা দেখতে পাবো। হাইড্রোজেন পরমাণুর জন্য তোমাদের যে নোটটা দিছি, এইখানে তোমাদের বিষুবীয় কোণ, এই যে ফাই কোণটা এটা, আর এটা হলো তোমার ইলেকট্রন, এখানে নিউক্লিয়াস। হ্যাঁ, এই যে আর থিটা ফাই, এটা হলো এই ফাই ফাই সমীকরণ, এটার জন্য যে সমীকরণটা পেয়েছি এটা সমাধান করতে হবে। আর থিটা হলো এদিকে। হ্যাঁ, তুমি যদি নিজের শরীর নিয়ে চিন্তা করো, কোমর বরাবর যে কোণটা পাবে এটা হলো দিস ইজ ফাই, আর মাথা বরাবর উপরের থেকে কোমরের দিকে নামলে তোমার হলো থিটা। হ্যাঁ, তুমি যদি হাত পায়ের দিকে নিয়ে যাও তাহলে কোন দিকে মুভ করলে বলো? হাত পায়ের দিকে নিয়ে গেলে তোমার মুভমেন্ট কোন দিকে হলো? থিটার দিকে না ফাইয়ের দিকে? হাত পায়ের দিকে নিয়ে গেলে মুভমেন্ট কোন দিকে হয়? থিটার দিকে না পায়ের দিকে, ফাইয়ের দিকে? ফাইয়ের দিকে স্যার। না, স্যার হলো না, ফাইয়ের দিকে। থিটার দিকে। হাত পায়ের দিকে নিয়ে গেলাম, থিটার দিকে মুভমেন্ট হলো, থিটা উপর থেকে নিচের দিকে গেল। দিস ইজ থিটা, এই যে দেখানো হয়েছে এটা থিটা। এইটাই তো এখনো বুঝলে না। আচ্ছা, তুমি হাত প্রসারিত করে ডানে বামে প্রসারিত করে কোমর ঘুরাচ্ছ, একবার বাম দিকে ঘুরতেছে একবার ডান দিকে ঘুরতেছে, দিয়ে এটা এটা কোন দিকে মুভমেন্ট হলো? আমরা টুইস্ট করি না, কোমর ঘুরাই না, ব্যায়াম করি যে, একবার বাম দিকে তাকাই একবার ডান দিকে তাকাই, এই তাকানোটা কোন দিকে, মানে কোন দিকে মুভমেন্ট হয়? বামে তাকানো ডানে তাকানো, আনুভূমিক বরাবর বামে তাকানো থেকে বাম থেকে ডান দিকে ঘাড় ঘুরানো, কোন দিকে মুভমেন্ট হলো? ফাইয়ের দিকে মুভমেন্ট হলো। বাম থেকে ডানে তাকানো হলো ফাইয়ের দিকে মুভমেন্ট, আর উপর থেকে নিচের দিকে যাওয়া হলো থিটার দিকে মুভমেন্ট, আর সামনের দিকে চলতে থাকা হলো এক্স এর দিকে মুভমেন্ট, তার মানে তোমার আর এর দিকে মুভমেন্ট, যে কোনো দিকে চলা। হ্যাঁ, স্থান পরিবর্তন হচ্ছে আর। আর তোমার শরীরে টুইস্টিং, কোমরের কোমরে থেকে বামে ডাইনে টুইস্ট করা, মানে বাম থেকে ডানে তাকানো, ডান থেকে বামে তাকানো, এটা হলো তোমার ফাই। আর উপর থেকে নিচের দিকে মুভমেন্ট করা, এটা হলো থিটা। পৃথিবীতে আমরা যে উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশ বলি, এটা থিটার দিকে বলি অক্ষাংশগুলা। আর আমরা যে পূর্ব পশ্চিম দ্রাঘিমাংশ বলি, এটা হলো ফাইয়ের দিকে মুভমেন্ট বলি। একটা প্লেন যদি আকাশে উঠতে উঠতে বলে যে আমি উত্তর অক্ষাংশ 30 ডিগ্রিতে উত্তর দিকে আছি, তার মানে থিটার দিকে সে আছে। আর যদি বলে যে আমি পূর্ব দিকে 90 ডিগ্রিতে অবস্থান করছি, তার মানে সে ফাইয়ের দিকে, ফাইয়ের কোণের কথা বলতেছে। তাহলে ফাই হলো তোমার পূর্ব পশ্চিম, হ্যাঁ, আনুভূমিক। ফাই হচ্ছে পূর্ব পশ্চিম, ইস্ট ওয়েস্ট। আর থিটা হচ্ছে যে আমাদের যে থিটা থিটা বিষয়ে যখন কথা বলবো তখন আমরা বলবো নর্থ সাউথ, নর্থ এন্ড সাউথ। আর যদি আর এর বিষয়ে যদি কথা বলা হয় তখন বলবো উচ্চতা, উচ্চতা, এত উচ্চতে অবস্থান করছি, দিস ইজ আর। প্লেন যখন বলে যে আমি এখন আমার অল্টিটিউড হচ্ছে 24,000 ফুট, তার মানে সে আর এর কথা বলতেছে। আর যখন নর্থ সাউথের কথা বলবে তখন বুঝবে যে থিটা। আর যখন তোমার ইস্ট ওয়েস্ট বলবে তখন বলবে ফাই। বুঝছো? আর থিটা ফাই বিষয়টা কি? আমাদের দৈনন্দিন জীবনে আমরা আর থিটা ফাই অলওয়েজ ইউজ করি। তাহলে আমরা এই ফাই ইকুয়েশন সমাধান করতে যদি বলে আমাদেরকে, ফাই ইকুয়েশন সমাধান করাটা খুব সহজ। আমরা দেখি ফাই ইকুয়েশন হলো এটা, তাহলে আমরা এটাকে 1/f ডি এইভাবে লিখতে পারি, -m²। তো এই সমীকরণে একটু একটু পড়ো। এই সমীকরণের ধ্রুবক মান এমন হবে যেন উক্ত সীমাতে ফাংশনের একই মান প্রদান করে, অর্থাৎ কনস্ট্যান্ট। অর্থাৎ এর সমাধান এমন হবে যখন ফাই ইকুয়াল টু 0-তে যে মান হবে, ফাই 360 ডিগ্রি একই মান হবে। তাহলে ফাই ও ফাই প্লাস 360 ডিগ্রিতে একই মান পাওয়া যাবে।
এটা কখন সম্ভব? তার মানে f twice pi plus phi equal to f phi। হ্যাঁ, এই ধরনের বিষয়। তার মানে phi এর সাথে 2 pi যোগ করলেও সবসময় একই মান আসবে। মনে করো যে তুমি আমাদের ডিগ্রিতে তো আমরা তাই করি, 30 ডিগ্রির সাথে 360 ডিগ্রি যোগ করলে 390 ডিগ্রি বলতে 30 ডিগ্রি বোঝায়। হ্যাঁ, এই বিষয়গুলো। তো এটা কখন সম্ভব? যখন m এর মান প্লাস মাইনাস 1, মানে যে কোনো দিকে তুমি মনে করো যে 30 প্লাস 0 করলা 30ই হবে। 30 প্লাস টুয়াইস পাই এর সাথে এক গুণ, মানে এই টুয়াইস পাই এর সাথে এক গুণ করে দিলা, এইভাবে। এখানে একটু প্রমাণটা দেখো, আমরা এখানে প্রমাণ দিছি। হ্যাঁ, এই যে এই মানটা এটা সমানই হবে। কখন সমান হবে? যখন এটা মান 1 হয়। তাই এই সময় এটা একটু হিসাবটা বুঝো সবাই, নিজেরা বুঝো যে জায়গাটা লিখছি। এই জায়গাটা এখানে দেখো, এই একটু দাগ দিই। হ্যাঁ, এইটা এই যে এই সমীকরণটাকে আমরা দুই ভাগ করছি, যেহেতু প্লাস চিহ্ন আছে গুণ করে দিছি। হ্যাঁ, এটা সমান 1 হয় কি করে? এটা অনেকে এই প্রশ্ন অনেক বইয়ে এইভাবে সরাসরি লিখে দিছে যে 1 হয় কেমনে। তা 1 হওয়ার প্রমাণটা আমি নিচে দিছি, দেখো। এই যে টুয়াইস পাই আছে না, টুয়াইস পাই এম, তাহলে আমি ই টু দি পাওয়ার আই পাই। হ্যাঁ, টুয়াইস পাই এম ই টু দি পাওয়ার আই পাই মানে বুঝো তো, ই টু দি পাওয়ার আই পাই মানে হলো -1। এটা হলো ইউলার ইকুয়েশন। জটিল সংখ্যার হিসাব নাকি স্যার? হ্যাঁ কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ হ্যাঁ, জটিল সংখ্যা। এই হলো জটিল সংখ্যা, এই জন্য আমি ই নট লিখি ইলেকট্রনের চার্জে। হ্যাঁ, ইলেকট্রনের চার্জের জন্য ই নট লিখি। তোমরা তো লক্ষ্য করছো সোডিঞ্জার ইকুয়েশনে ই নট লেখা আছে। আর এই হলো জটিল সংখ্যা, পাই হলো এই হলো তুরীয় সংখ্যা, সেই ই টু দি পাওয়ার আই পাই। আই হলো তোমার জটিল। হ্যাঁ, তাহলে এটা ই টু দি পাওয়ার আই পাই মানে হলো -1, এটা জানো তো। এটাই ইউলার ইকুয়েশন, এটা মুখস্থ রাখবা। যে কোনো জায়গায় ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু -1, এটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, ই টু দি পাওয়ার আই পাই -1, তাহলে আই পাই এর উপরে যদি আমরা -1 এর উপরে বর্গ দিলে কি হবে? 1 হয়ে যাবে। 1 এর উপরে যে কোনো পাওয়ার থাকলে 1 হয়ে যায়। এই জন্য এই সমীকরণটা এরকম লেখা হয়েছে। হ্যাঁ, ই টু দি পাওয়ার আই পাই টুয়াইস পাই ইন্টু ফাই মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই এম ফাই। এটা একটু ভালো করে বুঝে নিও, কারণ যে এইটা অনেকে বুঝতে পারে না, যার জন্য এই মনে মুখস্থ রেখে দেয় সবসময়। হ্যাঁ, এটা তোমরা আরো ভালো বুঝতে হবে। ডি মোভার ইকুয়েশন তোমাদের করা আছে। হ্যাঁ, ওখানে তোমরা দেখছো যে ই টু দি পাওয়ার আই এক্স মানে হলো cos x প্লাস আই সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার আই পাই হলো cos পাই প্লাস আই সাইন পাই। তাহলে cos পাই এর মান -1, আই পাই এর সাইন পাই এর মান 0, তো এটা হলো -1। তাহলে ফাংশনটা কোয়ান্টাইত, অবশ্যই কোয়ান্টাইত হলো, কারণ যে এখান থেকে আমরা তো এম এর মান বিভিন্ন রকম এম এর মান পাচ্ছি, এবং সেগুলি +-1 এর দিকে, +-2 +-3 এরকম সবই। তাহলে এখান থেকে আমরা বলতেছি যে এখানে একটা কোয়ান্টাইত মান পাইছি। এখন এই ফাংশনটাকে নরমালাইজ করতে হবে। নরমালাইজেশন জানো যে নরমালাইজেশনের সীমার মধ্যে ইকুয়াল টু 1 হবে, এটাই নরমালাইজেশন বা প্রমিতকরণ। ফাংশনকে প্রমিতকরণ করতে হয়, প্রমিত ফাংশন বের করতে হয়, স্বাভাবিক ফাংশন করতে হয়। এটা তো অস্বাভাবিক ফাংশন ছিল, এখনো আমরা জানি না এই ফাংশনের অবস্থাটা কি। তাই ফাংশনের নরমালাইজেশন করে আমরা ফাংশনের মান পাইলাম, নরমালাইজেশন ফ্যাক্টর পাইলাম 1/√2 পাই, এটা মান বসাই দিলে আমরা মোটামুটি ফাংশনটা পেয়ে গেলাম। তাই নরমালাইজেশন করে তোমাদের কাজটা করতে হবে। নরমালাইজেশনের হিসাব তোমাদের এর আগে করানো হয়েছিল, সেখান থেকে আমরা সেই কাজটাই করলাম। তাহলে নরমালাইজেশন করে আমরা ফাংশনটা একেবারে সম্পূর্ণ প্রমিত ফাংশন, এখন নরমালাইজড ফাংশন, আইগেন ফাংশন, গ্রহণযোগ্য ফাংশন, হ্যাঁ, স্বাভাবিক ফাংশন হিসাবে আমরা পাইলাম 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই, এবং এম এর মান পাইলাম হলো 0, +-1, +-2, +-3। এবং তোমরা যে পরমাণুর জগতে যে কোয়ান্টাম সংখ্যা পাইছিলা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা,
একেবারে তার সাথে মিল হয়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা আমরা পাচ্ছি না এখানে। এখন চুম্বক কোয়ান্টাম সাথে সাথে সম্পর্ক যুক্ত করে ফেলতে পারতেছি আমরা সহজে, কিন্তু একটা সমস্যা হলো এর ঊর্ধ্বসীমা এখনো জানি না। ঊর্ধ্বসীমা কি জানা গেছে এখান থেকে? ঊর্ধ্বসীমা অনির্ধারিত। তা অসীম হবে নাকি কোনো নির্দিষ্ট মানের হবে তা নির্ধারিত হয়নি। তো অসীম তো হবে না সেটা তো আমরা জানি, কারণ যে অসীম হলে ফাংশন অসীম হয়ে যাবে। হ্যাঁ, e⁻∞ মানে কি? ফাংশনটা ইনফিনিটি হয়, ফাংশন কখনো ইনফিনিটি হয় না। তো অসীম তো হবে না, কিন্তু অসীম অসীম হবে না তা তরঙ্গ ফাংশনের গ্রহণযোগ্য শর্ত দ্বারা নির্ধারিত, কিন্তু কি হবে সেটাও তো আমরা জানি না। মানে ঊর্ধ্বসীমাটা এখনো নির্ধারিত হয় নাই। এইটা এত কিছু কাজ করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে নরমালাইজেশন করে স্বাভাবিকরণ করে আমরা এই ঊর্ধ্বসীমাটা কি হবে এখনো জানি না। একটা সমস্যা আমাদের হাতে রয়েই গেছে, বাকি সবকিছু ওকে, কিন্তু একটা সমস্যা এখনো আমরা নির্ধারণ করতে পারি নাই। এই কোয়ান্টাম সংখ্যা ঊর্ধ্বসীমা, নিম্নসীমা অনির্ধারিত। নিম্নসীমা তো ওই যে নিম্নসীমাও কিন্তু নির্ধারিত নেই, আছে প্লাস মাইনাসের দিকে। তো তাহলে মাইনাসের দিকেও নিম্নসীমাটাও আমরা জানি না। কি একটা সমস্যা, এখনো সমস্যা রয়েই গেল, সমাধান হলো না। হ্যাঁ, ওই যে ঊর্ধ্বসীমা কত আর নিম্নসীমা কত? ইনফিনিটি তো হবে না, তো ইনফিনিটি না হলে কত হবে সেটা কিন্তু এখনো জানি না। তো এটা আমাদের হাতে থেকে গেল কাজ সমস্যাটা। এই সমস্যার সমাধান আমরা পরের ক্লাসে দেব। চলমান প্রক্রিয়া নাটকে, মানে আগামী পর্ব দেখো, তারপরে বোঝা যাবে কি হবে না হবে। মানে পরব চলতেইছে, পরবের কোনো শেষ নেই, নাটকের মতো। হ্যাঁ, নাকি বললো তোমরা? জি স্যার, টু বি স্যার কন্টিনিউড। টু বি কন্টিনিউ। স্যার কোন ফাংশন কোয়ান্টাইত আর কোনটা কোয়ান্টাইত নয় এটা কিভাবে বুঝবো? যখন কোনো ফাংশন তোমার একটা নির্দিষ্ট সংখ্যার উপর নির্ভর করতেছে, যেখানে যেমন এই ফাংশনটা নির্দিষ্ট সংখ্যার উপর নির্ভর করতেছে, এটা কোয়ান্টাইত। হ্যাঁ, কোন সংখ্যার উপরে নির্ভর করলেই কোয়ান্টাইত। এটা নিয়ে তো এতদিনে প্রশ্ন করলে তো মুশকিল। আমরা 1 ডাইমেনশন বক্স শিখছি, 2 ডাইমেনশন বক্স শিখছি, সবগুলোতে আমরা একটা করে সীমানা প্রয়োগ করে আমরা কোয়ান্টাইত পাচ্ছি। একটা বাউন্ডারি কন্ডিশন দিতে হচ্ছে, কন্ডিশনের উপরে কোয়ান্টাইত নির্ভর করে, কন্ডিশন ছাড়া কোনো কোয়ান্টাইত নেই। হ্যাঁ, একটা কন্ডিশন থাকে, কন্ডিশনের উপরে একটা শর্ত থাকে, এই শর্তের উপরে কোয়ান্টাইত নির্ভর করে। কন্ডিশনস মাস্ট বি অ্যাপ্লাইড, কন্ডিশন নাই তো কোয়ান্টাম নাই। হ্যাঁ, কন্ডিশন থাকলে কোয়ান্টাম আছে, এবং তখন আমাদের কোয়ান্টাম, তখন আমাদের হাতে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম থাকলেই কোয়ান্টা শোষণ হবে। কোয়ান্টাম মানে আলো শোষণ হবে, এই নিউ শোষণ হবে। হ্যাঁ, কন্ডিশন থাকলে কোয়ান্টাম থাকবে, কোয়ান্টাম থাকলে আলো শোষণ হবে, আর কোয়ান্টাম নাই তো আলো শোষণ নেই। তারপর তোমার স্পেকট্রোস্কোপিও চলে আসবে এর মধ্যে। তাহলে কন্ডিশনের উপর সবকিছু নির্ভর করছে, এবং কন্ডিশন গুলো আমাদের মানব সৃষ্ট কন্ডিশন। আমরা আমরা যা বুঝি, মানুষ যা বুঝে সেটার উপরে কন্ডিশন নির্ভর করে। মানুষ যদি এখন কেউ খুব গভীরে বুঝে, কেউ উপরে বুঝে, হ্যাঁ, আমরা সেই যে গভীরে বুঝছে তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা আমাদের তত্ত্বগুলো পড়ছি। আমরা উপরে উপরে বুঝলে তো হবে না, ওই বিজ্ঞানীরা কি বুঝছে সেই বোঝাটাই আমাদের বুঝতে হবে। এবং সেই পরিমাণ ব্রেন সাজাই নিতে হবে আমাদের ব্রেনটাকে। সেইরকম পর্যায়ে না সাজাইতে পারলে আমরা এই যে ইকুয়েশন গুলো সমাধান তো বিজ্ঞানী শ্রোডিঞ্জার করে দিয়ে গেছে, তা আমাদের সেই 1923 সালের ঘটনা। তাহলে 23